একঘেয়েমির কাটছে না ঘোর, একঘেয়েমি সকাল বিকেল, একঘেয়েমি রাত্রি বা ভোর। জীবন যেন ল্যাদ খেয়েছে, চলছে সবই একই রকম। হোক না কিছু নিত্য নতুন, হৃদয়টা খুন, মনটা যখন। জীবনের এই একঘেয়েমি কাটাতেই বছরের শেষ লগ্নে 2-4টা দিন ছুটি মিলতেই আমরা সোজা চলে গিয়েছিলাম পুরী। তবে এবার পুরী যাওয়ার পথে একদিনের জন্য নেমে পড়েছিলাম বালেশ্বরে। এই বালেশ্বরে আমরা কোথায় ছিলাম আর কি কি দেখলাম তার সম্পূর্ণ তথ্য দেব আজকের এই পর্বে। গুড মর্নিং। আজ 28শে ডিসেম্বর 2024 আর এখন ঘড়িতে সময় সকাল 5টা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাওড়া স্টেশন থেকে। এখান থেকে 6টা 10 মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের নিয়ে রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। তাই এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো আপনার চেনা পুরীকেই নতুন রূপে, নতুনভাবে। তবে আজ কিন্তু আমরা পুরী যাব না, আজ আমরা নেমে পড়বো বালেশ্বরে। একটা দিন কাটাবো সেখানে। অ্যাকচুয়ালি আমাদের পরিকল্পনায় রয়েছে এক যাত্রায় বালেশ্বর থেকে পুরী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া পৌঁছে তারপর হাওড়া থেকে ট্রেন ধরে যারা পুরী যান তারা আমাদের মতোই পুরী ভ্রমণের সঙ্গে অতিরিক্ত একটা দিন যোগ করে ঘুরে নিতে পারেন বালেশ্বর বা বালাসর। দেখে নিতে পারেন বালাসরের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি। পুরীগামী প্রায় সব ট্রেনই বালেশ্বর স্টেশনে থামে। আমরা বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম বালেশ্বরের উদ্দেশ্যে। ট্রেনটি 6টা 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে 8টা 54 মিনিটে বালেশ্বর পৌঁছায়। এছাড়াও অনেক ট্রেন রয়েছে যে ট্রেনগুলি বালেশ্বরে স্টপেজ দেয়, তবে চেষ্টা করবেন সকালের দিকে ট্রেন নেওয়ার, তাহলে সারাদিনে বালেশ্বরের সব দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেওয়া যাবে। এই কারণেই আমরা বন্দে ভারতকে বেছে নিয়েছিলাম। বন্দে ভারত এক্সপ্রেস আমাদেরকে নির্দিষ্ট সময়ে বালাসর বা বালেশ্বর স্টেশনে নামিয়ে সে তার গন্তব্যে রওনা দিয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার যেখানে ওই স্ট্যান্ড রয়েছে আমরা সেখানে চলে যাব। ওখান থেকে আমরা অটো টোটো কি আছে দেখি সেটা নেব। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। এখানে লিফট রয়েছে, লিফট দিয়ে ওভারব্রিজে উঠে আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে অটো টোটো বা ট্যাক্সি যেটা হোক একটা কিছু নেব, দেখা যাক কি পাওয়া যায়। আমরা সেখান থেকে চলে যাব কেয়ার রিসর্ট, যেটা আগে থেকে আমাদের বুক করা আছে। এই যে আমাদের অটো চলে এসছে। আমরা প্রথমে আমাদের রিসর্টে উঠবো, তারপরে সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে যাব। মনোজ সব লাগেজ তুলছে। আমরা স্টেশন থেকে এখন আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে পৌঁছানোর পর তারপরে আমরা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করব। তারপরে বিকালের দিকে আমরা বাকি এখানে আর যে স্পটগুলো রয়েছে, যেমন ইমামি জগন্নাথ টেম্পল বা আর যেগুলো আছে সেগুলো কতটা দেখা যায় আমরা দেখব, কারণ একদিনই কিন্তু আমরা এখানে থাকছি। কালকে আবার এই স্টেশন থেকেই আমরা বন্দে ভারতে পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। বালেশ্বরে এবার আমরা উঠেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের একদম কাছে কেয়ার রিসর্টে। রিসর্টের ডিটেলস আমরা সেখানে পৌঁছেই দেব। তবে শহরের বাইরে আসতেই অপূর্ব সুন্দর প্রকৃতি ধীরে ধীরে আমাদের চোখের সামনে এসে ধরা দিল। এখানে আস্তে আস্তে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল।
আর যেহেতু খালি আজকের দিনটাই আছি, কতটা কি কভার করতে পারবো জানি না, তবে পঞ্চলিঙ্গেশ্বরে অবশ্যই যাব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এখন বেরিয়ে আগে পঞ্চলিঙ্গেশ্বর কভার করব, তারপরে ঘরে এসে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমরা রিসর্ট থেকে এখন বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। রিসর্টটা বেশ সুন্দর, আমি দেখাবো বিকেলের দিকে, একবার চেষ্টা করব পুরো রিসর্টটা ঘুরে দেখানো। এখন আমি যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু লাগবে না। কেয়ার রিসর্ট থেকে একদম পায়ে হেঁটে পুরোটাই, কোনো দরকার নেই গাড়ি ফাড়ি কিচ্ছু লাগবে না। এখান থেকে হেঁটে গিয়ে তারপরে তো সিঁড়ি আছে, 300টার মতো সিঁড়ি আছে, চলুন যাওয়া যায়। এই রিসর্টের পরে আমরা হাঁটতে শুরু করেছি, যেহেতু বছরের একদম শেষের দিকে আমরা এসেছি, আজকে 28শে ডিসেম্বর, তাই দর্শনার্থীর চাপ কিন্তু আছে। যেহেতু এখানে পিকনিক হয়, সেই জন্য প্রচুর পিকনিক পার্টি রয়েছে। আমি পিকনিকের জায়গাগুলো দেখাবো বিকালের দিকে যদি সুযোগ পাই, তো তাদের সাথে আমরাও এগিয়ে যাচ্ছি। এই সুন্দর একটা মন্দির রয়েছে এখানে, যদিও মন্দিরের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, যখন পুরো হয়ে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে জায়গাগুলো। একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, বেশ সুন্দর। এই দেখুন প্রচুর গাড়ি এখানে, সব এগুলো ওই পিকনিক পার্টি আছে, বা যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে বাস পার্টি আসে যারা পুরীর দিকে যায়, তারা একটা দিন এখানে কাটায়, বা এক সকালবেলা এসে এখানে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেয়। হ্যাঁ, ওদিকে জানো, ওদিকে জানো। যাই হোক, পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি আমরা, অনেকটাই কাছাকাছি চলে এসেছি, কারণ আলো ছায়া একটা লাগছে, প্রচুর গাছগাছালি রয়েছে। এই দেখুন, আমরা বেশ খানিকটা পথ অতিক্রম করেছি, কিন্তু এখনো সিঁড়ি শুরু হয়নি। আরো বেশ খানিকটা এগোনোর পর সিঁড়ি শুরু হবে, কারণ আমাদের চোখেও এখনো সিঁড়ি পড়ছে না। যাই হোক, 300টা মতো সিঁড়ি রয়েছে। হ্যাঁ, গুগলে সার্চ করলে কটা দেখাচ্ছে? 263। হ্যাঁ, কিন্তু আমি যেটা শুনলাম যে 263 ছিল, কিন্তু কয়েকটা সিঁড়ির ধাপ বাড়ানো হয়েছে, এখনো 300-র কাছাকাছি সিঁড়ি রয়েছে। কুকুর তারপরে প্রদীপ, গোলা, প্রসাদ এগুলো আলাদা। আমি কড়া টড়া নিব না, খালি প্রদীপ। প্রদীপ একটা, প্রদীপ কত করে? 10 টাকা। এই প্রদীপ 10 টাকা? দাওটা প্রদীপ দিয়ে দাও। ওখানে দিন একটা নাড়ি দিয়ে ওখানে প্রদীপ দিয়েছে। আগে পুজো দেবে না, আগে ধূপকাঠি দিল না। সামনে হয় যে শিব মন্দিরে, সেই মন্দিরের পাকার মতো। আচ্ছা, একটা এন্ট্রি ফি রয়েছে, দেখি কত করে কি বলছে। এই গেট পার হয়ে গেলাম, খুব সামান্য একটা এন্ট্রি ফি রয়েছে, ওটা দিয়ে আমরা সামনে এগিয়ে চলেছি। এই শুরু হয়ে গেল সিঁড়ি। এই সাইডে এই যে দেখাই, এই যে এদিকে নদীটা এদিক থেকে আসছে, এদিক থেকে এসে এইখান দিয়ে চলে যাচ্ছে। চলো মনোজ, এই সিঁড়ি দেখা যাচ্ছে, চলো আমরা হাঁটতে শুরু করলাম।
কন্যা বিদ্যালয় সামনেটা দেখো, এই যে অনেকটা কাছাকাছি চলে এসেছি। প্রচুর লোক এখানে ছবি তুলছে, এত ভিড় যাওয়ার সাহস দেখাচ্ছে না আমার। ওই নিচে এই যে জল নেমে আসছে দেখুন উপর থেকে, এই যে এবার কিন্তু বেশ খারাপ। এইখানে ফাঁকা জায়গা থেকে দেখাই, এই যে দেখুন, এই যে পুরো জলটা ওই দিক থেকে এইভাবে নেমে আসছে। আজকে ডিসেম্বর মাসের 28 তারিখ, তাই স্বাভাবিকভাবে জল অনেকটা কমে গেছে। বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে এখানে। আমরা চলে এলাম কি, প্রায় চলে এসছি। প্রচুর ভিড়, তাই কোন দিক দিয়ে জল নামছে, কোথায় কি হচ্ছে এসব বোঝা বড় মুশকিল। আমার মোটামুটি দেখা যাচ্ছে এই যে এখান দিয়ে জলটা যাচ্ছে, এই সোজা নামছে। আমরা মন্দির থেকে বাইরে চলে আসলাম। এবার যে জায়গাটায় জুতো খুলেছিলাম সেখানটায় দাঁড়িয়ে আছি। ভালো করে লক্ষ্য করুন, এই যে লাইনটা আসছে, এই যে লাইনটা এখানে ঢুকে যাচ্ছে, এই যে এইখানটাতেই পঞ্চলিঙ্গেশ্বর রয়েছেন। আমার পিছনে যে জলের ধারা ওপর থেকে নেমে আসছে, ঠিক এই জলের ধারাতেই একটু উপরে, এই যে এই জায়গাটাতে একটু উপরে, সেখানেই পঞ্চলিঙ্গেশ্বর রয়েছে। অর্থাৎ 5টা শিবলিঙ্গ রয়েছে, যেটা জলের তলায় রয়েছে। ওখানে ভিডিওগ্রাফি করা যায় না, ভেতরে হাত জলের ভেতরে দিয়ে স্পর্শ করে অনুভব করতে হয়। সেই জলের ধারাটাই ওপর থেকে নেমে আসছে এখানে। আমি এখন বসে আছি ঠিক মন্দির থেকে একটুখানি নেমে এসে। এখন চলে যাব, আমাদের দর্শন হয়ে গেছে। এখানকার কথিত আছে, এখানকার জনশ্রুতি বা বলা যেতে পারে যে পৌরাণিক কথা অনুযায়ী এই পঞ্চলিঙ্গেশ্বরকে প্রতিস্থাপন করেছিলেন স্বয়ং সীতা দেবী। আচ্ছা, আমাদের দর্শন হয়ে গেল। কেয়ার রিসর্ট থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির গিয়ে আবার ফিরে আসলাম। এই ঘন্টা দুয়েক সময় লাগলো। এখন যেহেতু একদম ছুটির মরশুম চলছে, তাই প্রচুর ভিড় রয়েছে, সেই কারণে সময় একটু বেশি লাগছে। নইলে এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে অনায়াসে হয়ে যাবে। আমরা এখন আবার রিসর্টে ঢুকবো। ঢুকে দুপুরের আহারাদি সম্পূর্ণ করে আবার আমরা বেরাবো এবার বাকি সাইট সিনগুলো করার জন্য। এই হচ্ছে কেয়ার রিসর্টের মেন গেট। আমি বলেছিলাম যে 30 মিনিট মতো লাগবে, কিন্তু তা নয়, প্রায় 1 ঘন্টা মতো লেগে গেল আমাদের বালাসর স্টেশন থেকে এখানে আসতে। 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে রিসর্টের ভেতরটা, খুব সুন্দর করে সাজানো। আরও সুন্দর লাগবে রাত্রিবেলা যখন লাইট জ্বলে উঠবে, অবশ্যই সেই সময়টা দেখাবো। এই যে এই সাইডে যে রুমগুলো আছে, এইগুলোতেই আমরা আছি। সামনের দিকে অবশ্য কটেজ আছে, আর ঠিক সামনে এইদিকে হচ্ছে নীলগিরি পাহাড়, নীলগিরি বা নীলাগিরি। এই যে রুমটা একদম কোনায় যে রুমটা রয়েছে, এটা একটা রুম রয়েছে। আমরা যেহেতু 12টার আগেই পৌঁছে গেছি, 12টায় হচ্ছে চেক ইনের টাইম,
তো এই একটা রুম আমাদেরকে দিয়েছে, বাকি দুটো রুম আমরা পাবো, এখন গিয়ে নেব। খুব সুন্দর জায়গা, সন্ধ্যাবেলাটা অতি সুন্দর হয়ে উঠবে। এই যে কটেজগুলো রয়েছে, এই যে আমার সামনে দেখা যাচ্ছে। আর এগুলো অনেক ইউটিউবে ভিডিও রয়েছে, তাই নতুন করে আর কিছু করছি না। এই যে এখানে দুটো ট্রি হাউস রয়েছে, দুটো রুম রয়েছে দুপাশে। এই দুটোর পজিশন সবচেয়ে ভালো, একদম পাহাড়ের কাছে। কেয়ার রিসর্ট পান্থনিবাস হিসাবে উড়িষ্যা গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট আগে চালাতো, তবে এখন এটা বেসরকারিভাবে চলে। এখানে রুম বুক করতে গেলে আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এবার চলুন একটু রিসেপশনে যাই, তারপরে আবার বাকি কথা হবে। এই হচ্ছে রিসেপশন। আচ্ছা, এবার চলুন আপনাদেরকে একটা রুম দেখাই। আমরা 3টে রুম নিয়েছিলাম, তার মধ্যে 208 নাম্বার রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। রুমের ভেতরে ঢুকেই ডান দিকে বড় একটি কিং সাইজ বেড। এই বেডে 3 জন অনায়াসে শোয়া যাবে। আর এই বেডের ঠিক পাশেই রয়েছে একটি বড় আয়না। আয়নার পাশে রয়েছে টিভি, এটি চালু অবস্থায় আছে, তবে আমাদের হয়তো দেখা হবে না। এসি রয়েছে, আর এই পাশে রয়েছে একটি বড় আলমারি। আলমারির ঠিক পাশেই রয়েছে দুটো চেয়ার এবং একটি টেবিল, সেখানে চায়ের বন্দোবস্ত করা রয়েছে। আর তার পাশে রয়েছে একটি জানালা, এই জানালাটি খুললেই সামনেই পাহাড়। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাবো বাথরুম। তার আগে বলে রাখি, আমাদের এই রুমটির জন্য পড়েছিল 2200 টাকা করে, তবে এখানে আসতে গেলে অবশ্যই আগে ফোন করে নেবেন। আচ্ছা, ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, আর তার পাশে রয়েছে একটি বেসিন। চলুন এবার একটা বেড টেস্ট করে দিই। রেস্টুরেন্টে চললাম দুপুরের খাবার খেতে, তারপরে বেরোবো আমরা বাকি সাইড ট্যুরের জন্য। আমরা মূলত 3টি জায়গা ঘুরে দেখেছিলাম, তার সম্পূর্ণ বিবরণ এই পর্বেই দেব, সে কথা ভিডিওর শুরুতেই বলেছিলাম। কিন্তু ভিডিওর দীর্ঘসূত্রতা দর্শক বন্ধুদের ধৈর্যহানি ঘটাতে পারে, তাই এ গল্প তোলা থাকলো এর পরের পর্বের জন্য। আজ বরং চলুন দেখি সন্ধ্যাবেলা রিসর্টটা দেখতে কেমন লাগে। নাইট ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখন। অত্যন্ত সুন্দর, দারুণ রোমান্টিক পরিবেশ, চারিদিক আলোয় আলোকিত হয়ে আছে, দারুণ লাগছে।
আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে সম্পূর্ণ নতুন একটি পর্বে। সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।